দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এসকেএফ অনকোলজি সৌজন্যে স্বাস্থ্য বিষয়ক বিশেষ আয়োজন বিশ্বমানের ক্যান্সার চিকিৎসা এখন বাংলাদেশে। আপনাদের সাথে পুরোটা সময় জুড়ে আছি আমি ডক্টর ফাতিহা শাফি। দর্শক, আমরা জানি প্রোস্টেট ক্যান্সারকে কিন্তু একটি সাইলেন্ট কিলার হিসেবেই আসলে বিবেচনা করা হয়ে থাকে এবং প্রোস্টেট ক্যান্সার পুরুষদের মধ্যে যে কয়েকটি অ্যালার্মিং ক্যান্সার আছে তার মধ্যে অন্যতম ক্যান্সার হিসেবেই কাজ করে থাকে। তাই আজ আমাদের অনুষ্ঠানের বিষয়বস্তু আমরা চূড়ান্ত করেছি প্রোস্টেট ক্যান্সার। আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে আছেন অধ্যাপক ডাক্তার এম এ সালাম, সাবেক অধ্যাপক ইউরো অনকোলজি, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি। স্যার, আমন্ত্রণ আপনাকে আমাদের আজকের এই আয়োজনে। অনেক ধন্যবাদ স্যার, যেরকমটা বলছিলাম যে আজকে আমরা প্রোস্টেট ক্যান্সার নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আসলে প্রোস্টেট কি সেটা নিয়ে আসলে অনেকে কনফিউশনে থাকেন। প্রোস্টেট কি সেটি দিয়ে আসলে শুরু করতে যাচ্ছি। প্রস্টেট একটি ইন্টারনাল অর্গান, জেনিটোইউরিনারি অর্গান বলবো আমরা। এটি সুপারির মতো একটা সাইজ। এটির অবস্থান হলো ঠিক মূত্রাশয়ের নিচে। এর ভেতর দিয়েই প্রস্রাবের নালীটা প্রবাহিত হয়। তো এই ছোট্ট অর্গানটা খুবই গুরুত্বপূর্ণ। অল্প বয়সে খুব একটা সমস্যা হয় না, কিন্তু যত বয়স বাড়তে থাকে তত বিভিন্ন রকমের সমস্যা হয়। যেমন এখানে বিপিএইচ নামে একটা সমস্যা হয়, বিনাইন প্রস্ট্যাটিক হাইপারপ্লেসিয়া। তাতে প্রস্রাবের নানাবিধ সমস্যা হয় এবং প্রস্রাব আটকেও যেতে পারে। এটা একটা সমস্যা, কিন্তু এর চেয়েও মারাত্মক সমস্যা হলো প্রস্টেট ক্যান্সার। আচ্ছা। অল্প বয়সে যেগুলো হয় প্রস্টাটাইটিস, ইনফ্লামেটরি কিংবা ইনফেক্টিভ টাইপ অফ ডিসঅর্ডার, সেগুলো সহজেই ম্যানেজ করা যায়। কোনো কোনো সময় হয়তো দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন হয়। তো আমরা ফিরে আসি প্রস্টেট ক্যান্সার, আজকের আলোচিত বিষয়। এই প্রস্টেট ক্যান্সার সাধারণত বয়স্ক মানুষের হয়। 50 বছর বয়স থেকে 75-80 পর্যন্ত বয়স পর্যন্ত এটা বিস্তৃত হতে পারে, এই এজ গ্রুপের মধ্যে বেশি। কিন্তু এই প্রস্টেট ক্যান্সার কিন্তু ফ্যামিলিয়াল একটা ট্রেট বহন করে, এবং সেরকম যদি থাকে, ফ্যামিলিতে যদি থাকে বাবা কিংবা চাচা কিংবা ভাই, তাহলে তাদের প্রস্টেট ক্যান্সার আরও আগেও হতে পারে। 30 বছর, 35 বছর, 40 বছর থেকেও হতে পারে। আমরা সেই কারণে স্ক্রিনিং প্রোগ্রামটা আমরা বলতে চাই যে 40 বছর থেকেই শুরু করা উচিত এই গ্রুপের মানুষদের জন্য, যাদের ফ্যামিলিয়াল কোনো ট্রেট নাই। ফ্যামিলিয়াল বলতে আমি বোঝাচ্ছি শুধুমাত্র প্রস্টেট ক্যান্সার নয়, কোলোরেক্টাল ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, তারপরে অন্য অন্য ক্যান্সার ফ্যামিলিতে যদি থাকে, তাহলেও 40 বছর থেকেই স্ক্রিনিংটা আমরা শুরু করি। এবং সাধারণভাবে এগুলো যদি না থাকে, তাহলে 55 বছর থেকে 80 বছর পর্যন্ত কিংবা 75 বছর পর্যন্ত এই স্ক্রিনিং প্রোগ্রামটা আমরা করি। এই স্ক্রিনিং প্রোগ্রামটা খুব সহজ। প্রোগ্রামটা হলো, এখনও আমরা বলি যে পিএসএ নামে একটি পরীক্ষা, ছোট্ট একটা রক্ত পরীক্ষা। এই রক্ত পরীক্ষা করেই কিন্তু আমরা মোটামুটি আইডেন্টিফাই করতে পারি যে তার প্রস্টেট ক্যান্সার থাকার সম্ভাবনা আছে কিনা। ডায়াগনোসিস নয়, সম্ভাবনা আছে কিনা। পিএসএ যদি বেশি হয়, তাহলে সঙ্গে সঙ্গে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে। ডাক্তার তাকে ইউরোলজিক্যাল সেন্টারে পাঠিয়ে দেবে। তারপরে ইউরোলজিক্যাল সেন্টার কতগুলো কাজ করবে সেগুলো আমরা পরে আসছি। জি, আমরা ডায়াগনোসিস যে প্রক্রিয়া সেটিতে আসলে আমরা পরে আসছি, কিন্তু তার আগে জেনে নিতে চাচ্ছি যে প্রোস্টেট ক্যান্সারের আসলে যেরকমটা বলছিলাম যে রোগীর সংখ্যা কিন্তু দিন দিন কিন্তু বৃদ্ধি পাচ্ছে। সেটি বাংলাদেশ নয়, তথা পুরো বিশ্বেই আসলে বৃদ্ধি পাচ্ছে। তো বাংলাদেশের প্রেক্ষাপট আসলে কীরকম? বাংলাদেশের প্রেক্ষাপট অত্যন্ত ইন্টারেস্টিং। আমরা যখন ছোটোবেলায় যখন ইউরোলজি শুরু করি, তখন প্রস্টেট ক্যান্সার আমরা দেখতাম শুধুমাত্র বিস্তৃত ক্যান্সার, বিভিন্ন জায়গাতে ছড়িয়ে গেছে, বিভিন্ন জায়গাতে স্প্রেড করে গেছে। রুগী অত্যন্ত দুর্বল, অত্যন্ত একটা মানে অত্যন্ত খারাপ অবস্থায় আমাদের কাছে প্রেজেন্টেড হতো। কিন্তু যত দিন যাচ্ছে তত আমরা দেখছি প্রস্টেট ক্যান্সারের সংখ্যাও বাড়ছে, আর প্রস্টেট ক্যান্সার আর্লি স্টেজের প্রস্টেট ক্যান্সারগুলো আমাদের সামনে আসছে। এর কারণ বহুবিধ। কেন বেড়ে যাচ্ছে, এটার মূল কারণটা হলো আমরা বেশি দিন বাঁচছি। আগে আমাদের লাইফ এক্সপেক্টেন্সি কম ছিল, আর এখন তো অনেক বেড়েছে। সে কারণে আমাদের প্রস্টেট ক্যান্সার ডিটেকশন রেট অনেক বেড়ে গেছে। তারপরে প্রযুক্তিগতভাবে অনেক উন্নতি হয়েছে, যে কারণে আমরা প্রস্টেট ক্যান্সার অনেক বেশি ডায়াগনোসিস করতে পারছি। আর
মানুষের আর্থিক অবস্থাও অনেকটা ইমপ্রুভ করেছে, সে কারণে রুটিন স্ক্রিনিং না হলেও ব্যক্তিগতভাবেও মানুষ কিন্তু স্ক্রিনিংয়ের জন্য আমাদের কাছে আসেন। তো এই সব কারণে কিন্তু প্রস্টেট ক্যান্সারের প্রাদুর্ভাব আমরা বেশ অনেক আগের তুলনায় অনেক বেশি দেখি। আচ্ছা, তো রিস্ক ফ্যাক্টরস যদি আমরা বিবেচনা করে থাকি স্পেসিফিকভাবে, আপনি বয়সের একটি কথা তুলে ধরলেন, আর কি কি ফ্যাক্টরস কাজ করতে পারে? পুরুষ না হলে তো প্রস্টেট ক্যান্সার হবে না, এটা একটা রিস্ক ফ্যাক্টর, পুরুষদেরই হয়। আর একটা বিষয় হলো এদের অ্যাক্টিভ যদি টেস্টোস্টেরন সিক্রেটিং অন্ডকোষ না থাকে তাহলেও প্রস্টেট ক্যান্সার হবে না, এটাও ঠিক। কিন্তু মূল কথাটা হলো প্রস্টেট ক্যান্সার হয় হলো জেনেটিক ড্যামেজের জন্য। এই জেনেটিক ড্যামেজটা হয় হলো ক্রোমোজোমের ভেতরে। এই ক্রোমোজোমের ভেতরে কতগুলো সেলের ভেতরে কতগুলো সেল রেগুলেটরি সিস্টেম থাকে। এই সিস্টেমগুলো যখন কাজ করতে পারে না কিংবা ব্যাহত হয়, তখন এই ক্রোমোজোমগুলো ঠিকমতো রেগুলেটরি এদের যে নিয়ন্ত্রণ থাকে, এদের যে সেল ডিভিশনের নিয়ন্ত্রণ থাকে, এই নিয়ন্ত্রণটা যদি হারিয়ে ফেলে তাহলে প্রচুর প্রস্টেট সেল তৈরি হয়। এগুলোই হলো ক্যান্সার। বিস্তারিতভাবে আরেকটু বলি যে ক্রোমোজোমের একটা ল্যাডার প্যাটার্ন আছে, মইয়ের মতো দেখতে। এটা সাধারণত 4টে অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি হয়। এইখানে একটা এই মইয়ের যদি একটা পার্ট যদি খারাপ হয় তাহলে এটা বিনাইন টিউমার তৈরি করতে পারে, আর 2টা পার্টই যদি খারাপ হয় তাহলে এটা আর শরীর ড্যামেজ আর রিপেয়ার করতে পারে না। শরীরের কিন্তু রিপেয়ার করার ক্ষমতা অসাধারণ, সে কারণেই আমরা অনেক দিন বেঁচে থাকি, তাছাড়া বোধহয় বাঁচতামই না। এই ডাবল হেলিক্স যদি ড্যামেজ হয় তাহলে হাই রিস্ক এবং হাই গ্রেড ক্যান্সার তৈরি হয়। এটাই হলো মূল কথা। কিন্তু তাছাড়া স্পেসিফিক কোনো ওইভাবে কারণ বলা কিন্তু কঠিন। এর আগে আমরা ফ্যামিলিয়াল ক্যান্সারের কথা বলেছি, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটুকু মনে রাখলেই হবে আপাতত। ধন্যবাদ আপনাকে। এবার জানতে চাচ্ছি, যেরকমটা অনুষ্ঠানের শুরুতে বলছিলাম যে প্রোস্টেট ক্যান্সারকে কিন্তু আসলে সাইলেন্ট কিলার হিসেবেই আসলে বিবেচনা করা হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে আসলে রোগীরা আসলে লক্ষণ উপসর্গগুলো সম্পর্কে অবগত থাকেন না, তাদের সুবিধার্থে লক্ষণ বা উপসর্গগুলো কি হতে পারে? অনেক সময় কিছুই বোঝা যায় না। বয়স হলেই ডাক্তারের পরামর্শ নিয়ে একটা চেক আপ করলে কিন্তু খুব সহজেই করা সম্ভব। এই চেক আপের খরচও একদম কম, একটা সিম্পল পিএসএ টেস্ট খুব কম, এটি একটি হতে পারে। আর কতগুলো সিমটম অনেক সময় হয়, যেমন ধরেন প্রস্রাবে বিভিন্ন রকমের সমস্যা, বারবার মূত্রত্যাগের ইচ্ছা, মূত্রত্যাগ মূত্রের কন্ট্রোল কিংবা নিয়ন্ত্রণ অসুবিধাজনক মনে হয়, কোনো কোনো সময় রক্তও আসতে পারে, আর রাত্রে বারবার উঠতে হয়, এই সব সমস্যা থাকতে পারে। কিন্তু এগুলো সমস্যা নাও থাকতে পারে, কোনো সমস্যা নেই, এমনকি পিএসএও বাড়ে নাই, এরকম অবস্থাতেও কিন্তু 20% পেশেন্ট ওরা কিন্তু প্রস্টেট ক্যান্সারে ভুগতে পারে। আর একটা প্রেজেন্টেশন হলো, সেটা হলো বিস্তৃত প্রস্টেট ক্যান্সার। সেইটা হলো রোগীর পিঠের ব্যথা। অনেক সময় অর্থোপেডিক সার্জনরা আমাদের কাছে পাঠিয়ে দেন যে আপনি একটু দেখবেন কি এর প্রস্টেটের স্টেটাসটা কীরকম আছে, আমার তো মনে হয় প্রস্টেট ক্যান্সার থাকতে পারে। আমরা দেখি তাই, ওটা বায়োপসি করলেই আমরা বুঝতে পারি। তো কোনো উপসর্গ ছাড়াই এটা কিন্তু বিভিন্ন জায়গাতে স্প্রেড করে যেতে পারে, এবং যদি যায় যেখানে যায় সেখানে সমস্যা তৈরি করে। বেশিরভাগ সময় স্পাইনের মধ্যেই এগুলো মেটাস্টেসিস ডিপোজিটগুলো হয়, এবং সেখানে কিন্তু বেশ বড় রকমের ব্যথা হয়। এই ব্যথা, পিঠের ব্যথার জন্য সাধারণত রোগীরা অর্থোপেডিক ডাক্তার কিংবা নিউরোসার্জনদের সঙ্গে আলাপ করেন। নিউরোসার্জনরা এটা বুঝতে যেয়ে যখন বুঝতে পারেন না তখন আমাদের কাছে পাঠান। এইভাবে ক্রস রেফারাল হয়ে অনেক রোগী আমাদের কাছে আসেন। এটা সারা পৃথিবীতেও এরকম হয়। কিন্তু এইসব কারণে একটা রুটিন ন্যাশনাল স্ক্রিনিং প্রোগ্রাম অনেক দেশেই চালু আছে, তার মধ্যে ইউএসএতে তো আছেই। কিন্তু এটা যেহেতু অত্যন্ত ব্যয়বহুল এবং কঠিন সরকারের পক্ষে এটা বহন করা, সেই কারণে উন্নত দেশ ছাড়া অন্য দেশে এটা বড় একটা প্রাধান্য দিয়ে বিবেচনা করা হয় না। কিন্তু আমার মনে হয় প্রাধান্য দিয়ে বিবেচনা করা উচিত, কারণ এই মানুষগুলো যারা আক্রান্ত হয় তারা কিন্তু অনেক দিন পর্যন্ত বাঁচতে পারে, ভালো চিকিৎসা পেলে তারা কিওরও হতে পারে।
প্রাথমিক অবস্থায় যদি এটি নির্ণয় করা যায় তবে এই ক্যান্সার অবশ্যই একদম নিরাময় হয়। আচ্ছা, এটা এটা এখন আমরা গুরুত্ব দিয়ে বলতে পারি, এবং যাদের নিরাময় করা যাচ্ছে না তাদেরকে আমরা কন্ট্রোল করতে পারি। ডায়াবেটিসের মতো দীর্ঘমেয়াদী চিকিৎসাতে তারা অনেক দিন ভালো থাকে, বেঁচে থাকতে পারে, ভালো থাকতে পারে। স্যার, এই রোগ নির্ণয় যে প্রক্রিয়াটি সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা সেই বিষয় সম্পর্কে জানি এবং সেই বিষয় সম্পর্কে আমরা আলোচনা করতে যাচ্ছি। আমাদের একটি বিজ্ঞাপন বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর আবারও যুক্ত হচ্ছি। ধন্যবাদ দর্শক, সময় হয়ে গেল ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। বিজ্ঞাপন বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য। আমরা কথা বলছিলাম প্রোস্টেট ক্যান্সার নিয়ে, সাথে আছেন বিশেষজ্ঞ একজন চিকিৎসক। স্যার, বিরতিতে যাবার আগে যেরকমটা বলছিলাম যে রোগ নির্ণয় কিন্তু যে কোনো ডিজিজের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট একটি রোল প্লে করে থাকে। রোগ নির্ণয় আসলে প্রোস্টেট ক্যান্সারের ক্ষেত্রে আপনারা কিভাবে করে থাকেন? প্রথমে শারীরিক পরীক্ষার খুব প্রয়োজন। শারীরিক পরীক্ষাতে একটা খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা ডিজিটাল রেকটাল এক্সামিনেশন। এখানে ফিজিশিয়ান তার আঙুলটা মলদ্বারে প্রবেশ করিয়ে প্রস্টেটের অস্তিত্বটা ভালো করে বুঝেন যে ওখানে কোনো অ্যাবনর্মালিটিস আছে কিনা। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা, এটা কোনোভাবেই মিস করা উচিত না। দ্বিতীয় পরীক্ষাটা হলো কতগুলো রক্তের পরীক্ষা, তারপরে কতগুলো ইমেজিং পরীক্ষা। রক্তের মধ্যে পিএসএ পরীক্ষাটা, পিএসএ যদি এলিভেটেড হয় কিন্তু তখন প্রস্টেট ক্যান্সারের সম্ভাবনা বেড়েই যায়। আমরা মাত্রাটা ধরে রাখি 4, কিন্তু আমেরিকাতে 2.5ই যথেষ্ট গুরুত্বপূর্ণ সমস্যা হিসেবে বিবেচিত হতে পারে। কিন্তু এটাও পাশাপাশি মনে রাখা দরকার যে পিএসএ না বেড়েও প্রস্টেট ক্যান্সারের অস্তিত্ব থাকতে পারে এবং সেটা বহুদূর পর্যন্ত বিস্তৃত হতে পারে। প্রায় 20% ক্ষেত্রে এটা হয়। তার মানে পিএসএ নর্মাল, তবুও প্রস্টেট ক্যান্সারের অস্তিত্ব আছে। তো সেসব ক্ষেত্রে চিকিৎসায় পিএসএ দিয়ে আমরা হিসাব করতে পারি না, অন্য অন্য ইমেজিং টেস্টের উপরে নির্ভর করতে হয়। সে কারণে আমাদের সবই ব্যবহার করতে হয়। তারপরে আমরা একটা এমপিএমআরআই করি। এমপিএমআরআইতে একটা সুবিধা হলো যে ওরা শুধু ক্লিনিক্যালি সিগনিফিক্যান্ট প্রস্টেট ক্যান্সারগুলো আইডেন্টিফাই করে এবং সেখানে একটা গ্রেডিং দেয়, পাইরেট গ্রেডিং। এটা 5টা গ্রেডিং আছে, 1, 2, 3, 4, 5। 1, 2 খুব একটা গুরুত্বপূর্ণ না, কিন্তু 3, 4, 5 যদি হয় তাহলে তাদেরকে বায়োপসি করতে হবে। এখন এই প্রস্টেট বায়োপসিটা একটা বেশ জটিল একটা প্রক্রিয়া। এগুলো সাধারণত আমরা ইমেজ গাইডে করে থাকি। এই ইমেজ গাইডে করতে গেলে একটা আল্ট্রাসাউন্ড গাইডেড একটা প্রোগ্রাম দরকার হয়, একটা মেশিনও দরকার হয়, একটা স্পেশাল প্রোবও দরকার হয়। এটা দিয়ে যে সমস্ত জায়গায় সন্দেহজনক সেই জায়গাগুলো থেকে আমরা বায়োপসি করি। নির্ভুল বায়োপসি করার জন্য অনেক সময় ফিউশন বায়োপসির দরকার হয়। বর্তমানে একটা সুবিধা হয়েছে, এখন গত সপ্তাহ থেকে আমরা পিএসএমএ পেট নামে একটা পরীক্ষার সুবিধা আমরা পেয়েছি। প্রস্টেট স্পেসিফিক মেমব্রেন অ্যান্টিজেন, এই বিষয়টা ফ্লোরিন F18 উপরে ট্যাগ করে এই টেস্টটা করা হয় আমাদের দেশে, যেটা পাওয়া যায়। এছাড়া কিন্তু গ্যালিয়াম-68 উপরে ট্যাগ করে যেটা করা যায় সেটা অন্য অন্য দেশে আছে, কিন্তু আমাদের দেশে সেটি নাই। কিন্তু F18 উপরে যে ট্যাগ করে যে পিএসএমএ পরীক্ষাটা আমরা করছি বর্তমানে, সেটা আমরা দেখছি যে যথেষ্ট ভালো। এবং এর রেফারেন্স যেগুলো আমরা জানি সেগুলো হলো এটা নতুন প্রোডাক্ট এবং এটার কার্যকারিতা গ্যালিয়াম-68 তুলনায় কোনো অংশেই কম নয়। সেই হিসাবে আমরা ভাগ্যবানই বলবো। এর সুবিধাটা হলো হয়তোবা আমরা এমআরআই এবং এমপিএমআরআই না করেই আমরা হয়তো জানতে পারবো খুব সহজেই যে প্রস্টেট ক্যান্সারের অবস্থিতিটা কোন কোন জায়গাতে আছে। যদি শুধুমাত্র প্রস্টেট ক্যান্সারে থাকে তাহলে তো এটা খুব সহজে চিকিৎসা করে ফেলা যাবে। যদি বিস্তৃত হয় তাহলে আমরা এটা কন্ট্রোল করে ফেলতে পারবো। কোথায় কোথায় কন্ট্রোল করার কি ব্যবস্থা আছে আমরা হয়তো পরে বলবো। তো এখন সহজভাবে আমি বলি যে পিএসএমএ পেট স্ক্যান আসাতে আমাদের রোগ নির্ণয় অনেক সহজ হয়ে গেছে। আচ্ছা,
আচ্ছা, এটি অত্যন্ত আশার একটি কথা। আপনার সাথে একটু সংযোজন করে একটু জানতে চাইবো যে স্টেজিং কিন্তু আসলে ক্যান্সারের ক্ষেত্রে, ক্যান্সার যেহেতু আছে স্টেজিং কিন্তু অটোমেটিক ভাবেই চলে আসে। শুধু প্রোস্টেট স্টেজিং ক্যান্সারে না, রিস্ক স্ট্র্যাটিফিকেশনও খুব ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট। তো সেক্ষেত্রে প্রোস্টেট ক্যান্সারের ক্ষেত্রে আসলে সেই স্টেজিং অনুযায়ী আপনারা ট্রিটমেন্ট প্রসিডিউর আসলে কিভাবে সম্পন্ন করে থাকেন? অন্য সব ক্যান্সারে শুধুমাত্র স্টেজিং জানলেই হয়, কিন্তু প্রস্টেট ক্যান্সারে স্টেজিং তো জানতেই হবে। যেমন অর্গান কনফাইন্ড, এটা হলো লোকাল, আর যদি মেটাস্টেটিক হয় তাহলে মেটাস্টেটিক। এখানেও আবার স্টেজ 1 2 3 4 এরকম হতে পারে, কিন্তু আমরা সাধারণত টিএনএম স্টেজিংটাই করি, T1 T2 T3 T4। জি। আর যদি মেটাস্টেজ থাকে তাহলে লিম্ফ নোডে থাকলে N1 2, যদি অন্য অন্য ডিস্ট্যান্ট অর্গানে থাকে তাহলে M1 2 এরকম হয়। কিন্তু রিস্ক স্ট্র্যাটিফিকেশনে যেটা নেওয়া হয়, জি। যে প্রথমে হলো সিরাম পিএসএ তার কত ছিল, যত বেশি থাকবে তত বেশি রিস্ক না। পিএসএ ভ্যালুয়েশনে যদি পিএসএর ভ্যালুটা বেশি থাকে, যত বেশি থাকবে তত বেশি রিস্ক। আচ্ছা। 1 নম্বর। 2 নম্বর হলো প্রস্টেটের ইয়েটা কত বড়, এরিয়াটা কত বড়। তারপরে হলো মেটাস্টেসিস আছে কিনা। এই জিনিসগুলো একসাথে করে তারপরে বিবেচনা করা হয়। যদি দেখা যায় যে প্রস্টেট অনেক বেশি বড়, অনেক জায়গাতে বিস্তৃত আছে, তাহলে ওগুলো হলো হাই রিস্ক, হাই ভলিউম। হাই ভলিউম, হাই রিস্ক এবং অ্যাডভান্স স্টেজ, এগুলো হলে খুবই খুবই গুরুত্ব দিয়ে ইন্টেন্সিভ চিকিৎসার প্রয়োজন হয়। তা না হলে প্রস্টেট ক্যান্সার কিন্তু কন্ট্রোল করা যায় না। তো এই রিস্ক স্ট্র্যাটিফিকেশনটা ব্যবহার করার পরিপ্রেক্ষিতে আমাদের কিন্তু অনেক উন্নতি হয়েছে চিকিৎসার। তো যে কথা বলছিলাম যে এই পিএসএমএ পেট কিন্তু আমাদের খুব সহজেই এটা দেখিয়ে দিতে পারে যে অসুখটা কোন জায়গাতে লোকালাইজড। যদি দেখা যায় প্রস্টেটের মধ্যেই লোকালাইজড অথবা 2-1টা লিম্ফ নোডে আছে, তাহলে তো খুব সহজেই চিকিৎসা করা যাবে। সেখানে আমরা রেডিয়েশন থেরাপি দিতে পারি অথবা অপারেশন করেও এগুলো ঠিক করা যেতে পারে। কোনো কোনো সময় আমরা কম্বিনেশনও করি। অপারেশন করার পরে হয়তো যদি দেখা যায় যে আরেকটা পিএসএমএ পেট যদি করা যায়, তাহলে হয়তো দেখব যে গ্লো করছে সাম প্লেসেস, তাহলে ওই জায়গাগুলোতে আমরা কিন্তু সিলেক্টিভ রেডিয়েশন দিতে পারবো। সেটি হলো এসপিআরটি বলি আমরা, স্টেরিওট্যাকটিক বডি রেডিয়েশন থেরাপি। তার মানে সার্জারি এবং রেডিয়েশন থেরাপির একটা অপূর্ব সমন্বয় কিন্তু তৈরি করা সম্ভব, এবং এই চিকিৎসার পরিপ্রেক্ষিতে রোগী কিন্তু একেবারেই নিরাময় হয়ে যাবেন বলে আশা করা যায়। চমৎকার। তারপরে আসে হলো বিস্তৃত সমস্যা। যদি প্রস্টেট ক্যান্সার যদি অন্য অন্য জায়গাতে বিস্তৃতি লাভ করে থাকে, যেমন হাড়ের মধ্যে বিস্তৃতি হয়েছে, তাহলে যদি তখন আমরা হিসাব করি যে কয়টা জায়গাতে আমরা লক্ষ্য করছি। পিএসএমএ পেট কিন্তু একদম বলে দেবে 1 2 3 4, এরকম করে যদি আমরা দেখি 1টা 2টা 3টা 4টে পর্যন্ত আছে, তাহলে কিন্তু আমরা এটাকে বলবো অলিগোমেটাস্টেটিক প্রস্টেট ক্যান্সার। অলিগোমেটাস্টেটিক প্রস্টেট ক্যান্সারে খুব সহজেই আমরা এই এসপিআরটি দিয়ে আমরা কিন্তু কন্ট্রোল করে দিতে পারবো। এমনকি প্রস্টেটেও আমরা রেডিয়েশন থেরাপি দিতে পারবো একই সাথে। আচ্ছা। তো দিলে এটাও কিন্তু কিউরেটিভ একটা সম্ভাবনা থাকে। অথবা এমনও করা যায় যে যেগুলো বিস্তৃতি লাভ করেছে সেগুলোতে আমরা রেডিয়েশন থেরাপি দিব, আর প্রস্টেটটা আমরা অপারেশন করে রিমুভ করে দেব। তাহলে প্রাইমারি টিউমারটা থাকলো না, সেকেন্ডারি টিউমারের আমরা রেডিয়েশন দিয়ে দিলে তখন অ্যাডভান্টেজ হলো সেকেন্ডারি টিউমার থেকে আর কোনো টিউমার কিন্তু তৈরি হয় না, প্রাইমারি টিউমার থেকেই কিন্তু সেকেন্ডারি টিউমার তৈরি হয়। তার মানে হলো ট্রিক্সটা হলো প্রাইমারি টিউমার হলো পাওয়ার হাউস অফ দ্য এন্টায়ার ক্যান্সার। প্রাইমারি টিউমারটা যদি আমরা রিমুভ করে দিতে পারি, তাহলে এটা একেবারে কন্ট্রোল করা খুব কঠিন নয়। তারপরেও যেগুলো ক্যান্সার থাকবে সেগুলোর জন্য আমাদের সিস্টেমিক থেরাপি খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। যেটা বলছিলাম সেটা হলো যে অলিগোমেটাস্টেটিক প্রস্টেট ক্যান্সারেও কিন্তু আমরা চিকিৎসাটা শুরু করি হলো সিস্টেমিক ট্রিটমেন্ট দিয়ে। তো সিস্টেমিক ট্রিটমেন্ট ইনক্লুড করে একটা এডিটি নামে একটা ওষুধ, অ্যান্ড্রোজেন ডেপ্রাইভেশন থেরাপি। এখানে
LHRH অ্যান্টাগনিস্ট, LHRH অ্যাগনিস্ট, এই দুটো প্রোডাক্টই ব্যবহার করা হয়। আগে অন্ডকোষ রিমুভ করে দেয়া হতো, কিন্তু বর্তমানে অন্ডকোষ রিমুভ করার তুলনায় ওষুধটাই বেশি প্রেফার করে সবাই। এগুলো ইনজেক্টেবল ওষুধ, কিন্তু এটা দীর্ঘমেয়াদী পর্যায়েও পাওয়া যায়। যেমন LHRH অ্যাগনিস্ট আমরা 3 মাসের পেতে পারি, কিন্তু অ্যান্টাগনিস্ট এটা একেবারে ডাইরেক্টলি কাজ করে। এবং এরা প্রস্টেট ক্যান্সার সেলগুলো কিন্তু হরমোন নির্ভর। এই পুরুষদের হরমোন হলো টেস্টোস্টেরন, এই টেস্টোস্টেরন হলো তাদের প্রধান খাদ্য। এটা না থাকলে তারা কিন্তু অনাহারে মারা যায়, এরকম একটা ব্যবস্থা। তো সেটা আমরা ব্যবহার করতে পারি এখানে। তারপরেও এর সাথে আরও কিছু ওষুধ, যেমন অ্যাপোলুটামাইড, ডারলুটামাইড, এনজলুটামাইড এবং অ্যাবিরাটোরন। অ্যান্ড্রোজেন অ্যাক্সেস ব্লকার হিসেবে অ্যাবিরাটোরন খুব গুরুত্বপূর্ণ, কিন্তু এটার সাথে আবার স্টেরয়েড ব্যবহার করতে হয়। তো সেই কারণে সবাইকে হয়তো দেয়া যায় না। যাদের ডায়াবেটিস, হাইপারটেনশন, এই সমস্ত অসুখগুলো থাকে তাদেরকে অ্যাবিরাটোরন দেয়া যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমরা হয়তো এনজলুটামাইড অথবা ডারলুটামাইড আমরা দিয়ে থাকি, অথবা অ্যাপোলুটামাইড আমরা দিয়ে থাকি। এই ওষুধগুলোর টক্সিসিটি খুবই কম, কিন্তু তাহলেও কারো কারো নিউরোটক্সিসিটি হয় এনজলুটামাইডে, কারো কারো হয়তো স্কিন র্যাশ ট্যাশগুলো হতে পারে। পেশেন্টের অবস্থা আসলে বিবেচনা করে আপনারা, বেশি অসুবিধা হয় না। খুব অল্প লোকের, অল্প রোগীরাই কমপ্লেইন করেন। তো যদি কমপ্লেইন করেন তাহলে আমরা চেঞ্জ করতে পারি, চেঞ্জ করে দেওয়া যায়। তো এইটা করার পরে যেটা হয় সেটা হলো বেশিরভাগ রোগী কন্ট্রোল হয়ে যায়, এবং কন্ট্রোল হয়ে তারা তাদের কাজে ফিরে যান, এবং তারা নিশ্চিন্ত থাকেন, একেবারেই নিশ্চিন্ত থাকেন দীর্ঘদিন। এখন এই অবস্থাতে কতদিন বাঁচবেন তারা? যদি লো ভলিউম প্রস্টেট ক্যান্সার হয়, যদি মেটাস্টেটিক কিন্তু লো ভলিউম, তারা অনেক বেশি দিন বাঁচেন। হয়তো 5 ইয়ার্স বেঁচে থাকার সম্ভাবনা এদের প্রায় 80%। কিন্তু হাই ভলিউম যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে তাদের বাঁচার সম্ভাবনার সময়টা কমে আসে। তবে আশার কথা এটা যে আগামীতে আরো ভালো ভালো প্রোডাক্ট, ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট কিন্তু নিয়ে আসবে। আমরা সে ব্যাপারে আশাবাদী স্যার। আগামীতে আরো আমরা ভালো ফার্মাসিউটিক্যালস প্রোডাক্ট আমরা পাবো, এবং আমাদের রোগীরাও সেই অনুযায়ী সার্ভাইভ করে যাবে, সে ব্যাপারে আমরা যথেষ্ট আশাবাদী। একটা কথা না বললেই না, সেটা হলো এই সমস্ত ওষুধের কথা যা বললাম এগুলো কিন্তু আমাদের দেশে তৈরি হয়। আমাদের যে স্পন্সর আছেন তারাও এগুলো নিয়ে এসেছেন, এবং তাদের ওষুধগুলোও কিন্তু অসম্ভব কার্যকরী বলেই আমরা মনে করি। বিদেশ থেকে আমদানি করে যে ওষুধ আমরা ব্যবহার করতাম সেগুলোতে বেশ কিছু অসুবিধা ছিল। অনেক সময় ইন্টারাপশন হয়, চিকিৎসাই ইন্টারাপ্টেড হয়ে যায়, কারণ ওষুধগুলো পাওয়া যায় না। নানাবিধ কাস্টমস, তারপরে অনেক সময় বিভিন্ন কারণে, বিধিনিষেধের কারণে সমস্যা হয়। কিন্তু দেশে তৈরি হলে এটা কন্টিনিউয়াস সাপ্লাইটা পাওয়া সম্ভব, আর সাশ্রয়ী মূল্যে পাওয়া যায়, এটা একটা বড় কথা। থ্যাংক ইউ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্যের জন্য। আমরা আসলে এই বিষয়গুলো নিয়ে আরও জানতে চাচ্ছিলাম, আসলে সময় স্বল্পতার জন্য আজ সম্ভব হয়নি। আমরা পরবর্তীতে আবার চেষ্টা করব এই বিষয়ে জানার। আপনাকে অনেক ধন্যবাদ, এটিএন নিউজকে অনেক ধন্যবাদ একটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোকপাত করার জন্য। দর্শক, আপনাদেরও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য। এই অনুষ্ঠানের মাধ্যমে আসলে আমরা প্রোস্টেট ক্যান্সার কি, তার কি কি সিমটমস থাকে, রোগ নির্ণয়ের পদ্ধতি বা কি, বা চিকিৎসা কি হতে পারে, সেই বিষয়গুলো সম্পর্কে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি আমাদের আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আপনাদের ভালো লাগলেই আমরা অনুষ্ঠানের সার্থকতা খুঁজে পাবো। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের মতো আমি ডক্টর ফাতিহা শাফি এখানেই বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এটিএন নিউজের সাথেই থাকবেন।